আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজের এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। সাম্প্রতিক যে ঘটনা কিংবা সংবাদ আপনাকে সবচেয়ে বেশি ভাবায়, আপনি এর বিস্তারিত জানতে চান, তেমন কোনো একটি বিষয় নিয়ে আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে আলোচনা করি। আমাদের আজকের বিষয় পাহাড় কেন অশান্ত। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটু পরিচয় হয়ে নিই। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব, তিনি উপাচার্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং আছেন অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দিন, তিনি নিরাপত্তা বিশ্লেষক এবং লেখক ও কলামিস্ট। দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। প্রথমে একটু অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফুদ্দিন, আপনার কাছে শুরু করতে চাই। পাহাড়ে যে পরিস্থিতি আমরা দেখলাম, হঠাৎ করে অশান্ত হয়ে গেল, 3টা জেলা দেখলাম যে কীরকম সহিংসতার রূপ নিল ঘটনাগুলো। পাহাড় এরকম হঠাৎ করে অশান্ত হওয়ার কারণ আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার সহ আলোচক। পাহাড় কেন অশান্ত সাম্প্রতিক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রথমেই এই পার্বত্য চট্টগ্রামের সম্প্রতি বিনষ্টে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। পাহাড়, নদী, বন এবং ঝর্ণা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, যেটা পুরা দেশের 1/10, 10 ভাগের 1 ভাগ, অলমোস্ট 1400 কিলোমিটার যে দায়িত্ব আছে। এখানে রিসেন্টলি একটা অনভিপ্রেত ঘটনার জন্য এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে। তো এই দুর্ঘটনার জন্য যে প্রথম দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সম্প্রীতি বিনষ্ট হয়েছে। সম্প্রীতি বিনষ্টের ভিতরে যারা পাহাড়ে ওখানে বসবাস করেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমরা সাধারণত অনেক গোষ্ঠী আছে, 14টাকে রিমার্কে এসেছি, নেতৃত্ব দিচ্ছেন চাকমা এবং অন্যান্য গোষ্ঠী, 13টা গোষ্ঠী ওখানে সহযোগিতা রয়েছেন, আছে ওখানে বাংলাদেশ থেকে যারা গিয়েছেন সেটলার। তো ঘটনাটা যেটা ঘটেছে, আমি খাগড়াছড়ির জেলা প্রশাসক জনাব শহীদুজ্জামান এবং ওখানের যে দায়িত্বপ্রাপ্ত যে টিএনও আছেন শিরিন আক্তার, ওনাদের দুইজনের আলোচনার উদ্ধৃতি দিয়ে যেটা বলতে চাই যে গত 17 তারিখে একটা মোটরসাইকেল চুরি নিয়ে ঘটনাটা সূত্রপাত হয়। এটা আস্তে আস্তে এক পর্যায়ে মানে বড় ধরনের রূপ নিয়েছে, যেখানে জীবন মারামারি শুরু হয়েছে, যেখানে 3 জন বা 4 জনের লাশ ওখানে পড়ে গিয়েছে, যেটা আমাদের জন্য কখনোই কাম্য নয়। তা প্রত্যেকটা সিচুয়েশনের পিছনের ঘটনার পিছনে কিছু ঘটনা থাকে, আমাদের সেইটা দেখতে হবে। জিওপলিটিক্স, অবস্থান, দেশের ইম্পর্টেন্স, কারণ আমাদের দেশের টোটাল যে পর্যটন এলাকা বলতে আমরা পার্বত্য চট্টগ্রামকেই বসি। অতীত ইতিহাস যে ঘটনা আমাদের এখানে ঘটেছে, এটা কিন্তু অনেক পুরাতন ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি এবং সামাজিক বাস্তবতা মিলিয়ে পাহাড়ের এই সৃষ্ট সংকট অনেক আগ থেকে আসছে এবং 500-700 বছর আগ থেকে, যেটা মিয়ানমারে তৎকালীন বার্মা থেকে যে আমাদের এখানে রাজা এসেছিলেন মংসুই, চাকমা রাজা প্রথম আসেন, তখন থেকেই স্থানকাল পাত্র হিসেবে আমাদের এই দুর্ঘটনা ঘটছে। এটার একটা বিস্তর ইতিহাস আছে, তা গ্রাজুয়ালি আমরা সেদিকে যাব। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার জন্য আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে এটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসা, এবং কন্ট্রোলে নিয়ে আসার জন্য আমাদের 4 জন উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে বিশেষ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ স্যারও নিজে ওখানে গিয়েছিলেন, আরেকজন যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজেও তো লেফটেন্যান্ট জেনারেল। তো মিলিটারি পয়েন্ট অফ ভিউ, সাধারণ পয়েন্ট অফ ভিউ, যে সম্প্রতি বিনষ্ট যাতে না হয় সেজন্য প্রত্যেকটা উপজাতি এলাকা, মহল্লা, পাড়া সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আরও যেটা করেছেন যে ওইখানে উচ্চ পর্যায়ে একটা টিম গঠন করা হয়েছে।
এই টিমের সিদ্ধান্তর আগ পর্যন্ত আমরা কাউকে দোষারোপ করতে পারবো না, কারণ ওখানে আইন প্রণয়নকারী সংস্থা এবং যারা এটা তদন্ত করবেন ওই তদন্তের জন্য বিঘ্ন করতে পারে। আমি তো যেসব সামরিক পয়েন্ট অফ ভিউ থেকে কি আপনার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করেই এত বড় ঘটনা ঘটে গেল? আপনার কি মনে হয়? দেখুন, আমি প্রথম যে কথাটা বলেছিলাম যে জেলা প্রশাসক জনাব শহীদুজ্জামান এবং ইউএনও শিরিন আক্তার, ওনারা যেটা বলেছেন যে রিসেন্টলি রিউমার স্ক্যানার এখান থেকে প্রায় 11টা রিউমার বেরিয়ে এসছে, যে ঘটনা ঘটছে তাকে এক্সাজারেট করা হয়েছে। আচ্ছা, এখানে এক্সাজারেটের জন্য আমরা অত্যাধুনিক জগতের কমিউনিকেশনের জন্য প্রিভিলেজ যেমন ভোগ করছি, এবং আমাদের এই বিড়ম্বনা, যেমন একটা ছবি দিয়ে, দেশের বাইরের ছবি দিয়ে এখানে ইনপুট করা হচ্ছে যে এটা এই ঘটনা ঘটছে, যখন আগুনে পুড়ছে, ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে, কিন্তু ওখানে সরাসরি লাইভ করে দেখানো হচ্ছে। এই সবগুলো মিলিয়ে অ্যাজ এ এক্স মিলিটারি অফিসার আমি 3টা ডিস্ট্রিক্টে চাকরি করেছি, তা এইটা সম্প্রীতি বিনষ্ট আমি বলবো না, তাদের ভিতরে স্থানকাল পাত্র হিসেবে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা, অঘটন এবং দুর্ঘটনা ঘটেছে, সেটা সহনশীল পর্যায়ে রয়েছে। আবার চরম পর্যায়ে গেলেও কখনো সেনাবাহিনীর হস্তক্ষেপ, কখনো পাহাড়ি জনগণ এবং ডিসি বা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে জিনিসটা কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে। বাট এখন এই জিনিসটা ঘটনা ঘটছে 2012 সালের 22শে সেপ্টেম্বর যে একটা ঘটনা ঘটেছিল, এই ধরনের দুর্ঘটনা ঠিক তার 1 যুগ পরে এসে এই 18 থেকে 20 সেপ্টেম্বরে একই ধরনের ঘটনা ঘটছে। এটার পুনরাবৃত্তি আমরা চাই না, এটার শান্তিপূর্ণ সমাধান চাই। আমরা নিশ্চয়ই অন্য প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আমি একটু অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব আপনার কাছে আসতে চাই। আমি একটু এই ব্যাপারটা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আপনার কাছে জানতে চাই। একটা তো আমি সামরিক পরিপ্রেক্ষিতে দেখলাম, আপনার কাছে কি মনে হয় যে এই হঠাৎ এই সময়ে এসে এই এমন একটি ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপটটা কেমন হতে পারে? এটা যদিও একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গ থেকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে একজন ভূরাজনীতির ছাত্র হিসেবে এটা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা নয়, কাকতালীয় নয়। এটার সাথে সম্পৃক্ত পার্বত্য চট্টগ্রামের এবং বাংলাদেশের ভূ রাজনীতি। এবং দেখবেন যে এখানে যে রাজনীতিও জড়িত। বাংলাদেশে যখন সরকার পরিবর্তন হয়, বিগত যখন আগে সরকার ছিল এই 13 বছর কিন্তু এরকম ঘটনা হয়নি। তার আগে লঙ্গদু বা এইসব এলাকায় এবং সেই শান্তিবাহিনী নামধারী যেসব সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী তারা ছিল ওই আগের সরকারের সময়। আবার এখানে সরকার পরিবর্তন হয়েছে, আবার এটা এসেছে। আরেকটা জিনিস প্রণিধানযোগ্য যে আমরা দেখছি যে সন্তুলারমার একটা দল ছিল যারা শান্তি চুক্তিতে সংশ্লিষ্ট, কিন্তু তারপরে আরেকটা দল হলো, পরে ওই দলগুলো থেকে আরও 2টা দল হলো, এরকম 4-5টা সেখানে মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী যারা বিচ্ছিন্নতাবাদী কাজ করছে তারা এখানে মধ্যে সক্রিয়, এবং তার প্রমাণ মাঝে মধ্যেই ধরা পড়ে অস্ত্রশস্ত্র সহ। এই অস্ত্রশস্ত্র তো তারা বানায় না, তাদের এটার যে লাইসেন্সও নেই, আর আমরাও দেই না। সুতরাং এগুলো কোথাও থেকে আসে, আর শান্তিবাহিনী কোথায় ছিল সবাই জানে। তো এই যে ঘটনাটা ঘটলো, সেখানের মধ্যে বাংলাদেশকে, বিশেষ করে আমাদের অত্যন্ত সংবেদনশীল এই সাউথ ইস্টের 3টা জেলা পার্বত্য, যেটা 1/10 অফ আওয়ার টোটাল সভরেইন টেরিটরি, যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, এটার গুরুত্বটা এত বেশি যে ওখানে যদি কোনো ধরনের ঘটনা ঘটে বিচ্ছিন্নতাবাদ, তাইলে আমাদের চিটাগাং পোর্ট, তার টোটাল এই ডিস্ট্রিক্টটা স্ট্রিপ অফ ল্যান্ড ন্যারো হয়ে যাবে, এবং তার ফলশ্রুতিতে সেখানকার আমাদের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। যদিও হিল ট্যাক্সের পপুলেশন মাত্র 18-20 লক্ষ, কিন্তু এখানের মধ্যে পার্শ্ববর্তী চিটাগাং এবং কক্সবাজারে সেখানে প্রায় 100 কোটি মানুষ বসবাস করে। আমাদের অর্থনীতির 80% চিটাগাং পোর্ট দিয়ে হয়। সুতরাং আমাদের দেশের অর্থনীতি জিও ইকোনমিক্স, জিও পলিটিক্সের মাধ্যমে এবং জিও স্ট্র্যাটেজি, ভূ কৌশলগত এই অবস্থানের জন্য, শুধু যদি আমরা এই চিটাগাংয়ের স্থানীয় বিচ্ছিন্নতাবাদী
দের দেখি, তাইলে না। আমরা দেখব যে তার পাশ সংলগ্ন ভারতের 7 সিস্টার স্টেটসের যে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর তো এখন খুব বয়েলিং, এবং শুধু তাই নয়, মিয়ানমারের যে আমরা কারেন, শান, কাচেন স্টেটস, সেখানেও এরকম সিসেশনিজম, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ অবস্থা বিদ্যমান। সুতরাং এই সারা বিশ্বের একটা গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান হলো কি চিটাগাং হিল ট্রেক্স তথা আমাদের বাংলাদেশের সাউথ ইস্টের এই কয়েকটা জেলা। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ইন্ডো প্যাসিফিক যে ইন্টারেস্ট, চায়নার ইন্টারেস্ট রয়েছে, তার ইউনানের পরেই হলো যে ভারতের 7 সিস্টার্স, অরুণাচলে তার কিছুদিন আগেও ভারত অভিযোগ করেছে যে ঢুকে পড়েছে, সংবাদ মাধ্যমে আমরা দেখেছি। তাইলে চায়না আমেরিকা রাইভালরি, আর ইন্ডিয়া তো এখানে আছেই। তাদের যে 7 সিস্টার্সের সিকিউরিটি, নিরাপত্তা, তারপর বিচ্ছিন্নতা ঠেকানো, সেগুলোর ইন্টারেস্ট এখানে রয়েছে। আর বাংলাদেশে যে সরকার পরিবর্তন হলো, সেটার অবস্থা তো ভালো করেই জানেন ভারত কিভাবে নিয়েছে। তো আমার মনে হয় এটা অতি ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনা, এই যে একটা ছোট্ট স্ফুলিঙ্গ, সেটা একটা বড় ধরনের যে এখানকার প্লটের অংশ, এটাই আমি এভাবেই চিন্তা করি। ধন্যবাদ। প্লটে আবার আসবো আমি কাজী শরীফ উদ্দিন আপনার কাছে আসতে চাই। আপনি যেখানে কাজ করেছেন, যেহেতু ওইসব এলাকায় একটু কাজ করেছেন, আমি একটু জানতে চাইবো যে সেখানে যে বাঙালি এবং এই পাহাড়ি যারা সহাবস্থানের যে সিচুয়েশন এবং সহাবস্থানের কারণে সেখানকার বা সহাবস্থানটা আরও ভালো করার জন্য সেখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা যে সকল মেজারমেন্টগুলো নেওয়া হয়েছে, সেগুলো কি পর্যাপ্ত বা সেগুলো কি যত্ন নেওয়া হয় নাকি না? আসলে থ্যাংক ইউ সো মাচ। এই কোশ্চেনের উত্তর দিতে গেলে আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে। 600 থেকে 700 বছর আগে সর্বপ্রথম মিয়ানমার, তখন বার্মা ছিল, রঙিলা শহর, তখন রাজা মংসুই 1418 খ্রিস্টাব্দে এসে এলাকায় বসতি স্থাপন করেন। তারপর 1760 সালে এই এলাকার নবাব ইস্ট ইন্ডিয়া মীর কাসেম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হ্যান্ড ওভার করে। আমি মেন কি পয়েন্টগুলো একটু বলছি। তারপর আমি যে কথাগুলো বলছি, মেনলি আমাদের যে একজন খ্যাতিমান লেখক, যেটা পপি দেবী থাবা, উনি পিআইবি গবেষক, ওনার একটা বই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির প্রেক্ষাপট, এখানে আলোকে আবার কিছু আমাদের ডক্টর প্রফেসর আনু মোহাম্মদ, উনি কিছু রিসার্চ পেপার করেছেন এই পার্বত্য চট্টগ্রামে। সেই রিসার্চের থিওরি থেকে আমি বলতে চাচ্ছি যে 1900 সালে ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন মীর কাসিমের কাছ থেকে এটা নিলেন, একটা অ্যাক্ট তৈরি হলো, সেটা 1900 সালে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অ্যাক্ট বলা হয়। এখানে কিছু নির্দিষ্ট রুলস রেগুলেশন, যেটা কখনো জুমল্যান্ড, কখনো হোমল্যান্ড, কখনো আদিবাসী, কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, এইগুলো ইনসার্ট করে এই পলিসিটা দেওয়া হলো। এই পলিসিটা দেওয়ার পরপরই 1954 সালের আগ পর্যন্ত এই পার্বত্য চট্টগ্রাম জেলাটা একটা বিশেষভাবে মূল্যায়িত হতো। 1955 সাল থেকে এইটাকে আবার রেগুলারাইজ করার জন্য ওই 1963 সালে আবার এই বিশেষ মর্যাদায় ফেরত গিয়ে পুরাতন মর্যাদায় অন্যান্য ডিস্ট্রিক্টের মতো হলো। একটা ইম্পর্টেন্ট কথা, 1954 সালে যখন এটা বিশেষ মর্যাদা পাচ্ছিল, তখন কিন্তু এখানের ভোট অধিকার প্রয়োগের কোনো অধিকার ছিল না। পরবর্তীতে 1965 সালে এইটা নিয়ে রেগুলারাইজ করে যে আমাদের এখানে কার্যক্রম শুরু হলো। এখন যারা আপনি যেটা বলছেন পাহাড়ি এবং বাঙালি, মেনলি ওখানে খুব অল্প সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করত। 1955 সালে ওখানে কি করা হলো, সর্বপ্রথম যে কাপ্তাই চন্দ্রকোনা পেপার মিল তৈরি করা হলো। এটা তো ন্যাশনাল ইন্টারন্যাশনালের জন্য একটা বিশাল অ্যাসেট। তৈরি করার জন্য কি বলা হলো, তোমরা লেবার দাও, শ্রমিক দাও। পাহাড়িরা কিন্তু এই ব্যাপারে কাজ করতে তারা প্রস্তুত ছিল না। এই লেবার বা শ্রমিকগুলো নেওয়া হয়েছে কোত্থেকে, নর্মাল প্লেন গ্রাউন্ড ডিস্ট্রিক্ট থেকে। তখন এখানে যে যাতায়াত ব্যবস্থা ছিল, একটা ছিল দুর্গম, যেতে অনেক কষ্ট হতো, যেতে কখনো 1 মাস 2 মাস বিভিন্ন প্রান্ত থেকে। তো ওখানে গিয়ে তারা আবার ফেরত আসা, সপরিবারে কিন্তু ওনারা যেতেন। তো এই চন্দ্রকোনা পেপার মিল আমাদের ঐতিহাসিক একটা ইনস্টলেশন, কি পয়েন্ট ইনস্টলেশন। ওইটা তৈরি করার সময় লেবার সাপ্লাইয়ের জন্য সমগ্র বাংলাদেশ থেকে লোক গিয়েছে, স্টাফ অ্যাডমিনিস্ট্রেটিভ ওখান থেকে লোক গিয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে ওই এলাকা তারা
নিজেদের বসতি স্থাপন করেছে। সেকেন্ড ওয়ান 1966, যেটা ইউএসএ আমেরিকার প্রজেক্ট দিল, কি দিল, আমাদের কাপ্তাই জলবিদ্যুৎ। সেম জলবিদ্যুৎ যখন তৈরি করা হয়, তৈরি করার সময়ও সেম লেবার সাপোর্ট যখন দেয়নি, তখন আবার বাংলাদেশ বিভিন্ন জায়গায় গিয়েছে, তারাও গিয়ে কিন্তু ওখানে গিয়ে যাদের জন্ম হয়েছে, বাড়ি থেকেছে, যেহেতু পাহাড়ি এলাকা জনগণ ছিল কম, তো সেখান থেকে তারা কিন্তু আজকে নতুন, আজকে বাঙালি যেটা বলছেন, এরা কিন্তু ভুঁইফোড়া ওখানে না, তাদের পরিশ্রমের ফসল নিয়ে তারা ওখানে গিয়েছে। এরপরে 1970 সাল, যেটা আমাদের স্বাধীন হলো দেশ, স্বাধীন হওয়ার পরে ওইখানে প্রথম যে প্ল্যানটা করা হলো, যে 1970 সালে যে আমাদের এমএন লারমা, মানবেন্দ্র নারায়ণ লারমা, উনি তখন ওখানের নেতা, ওই নেতা থাকা অবস্থায় উনি নির্বাচিত হলেন, পরিষদ সদস্য নির্বাচিত হয়ে ইভেন 73 সাল পর্যন্ত উনি আমাদের এই সংসদে প্রতিনিধিত্ব করছেন। উনি একটা তথ্য বললেন যে আমরা জুমল্যান্ডকে আলাদা করতে হবে। উনি দুইটা পয়েন্ট দিয়েছিলেন টোটালি কন্ট্রাডিক্ট। একটা হচ্ছে আবার সে 1900 সালের পাহাড়ি যে পাহাড়ি অ্যাক্টে ফেরতের জন্য বললেন, আর বললেন যে এখানে কেউ বাঙালি কেউ আসতে পারবে না। বাঙালি তো কেউ ভলেন্টিয়ার ওখানে যেতে চায়নি। ওখানে যখন পাহাড়িরা পরিশ্রম দিয়ে আমাদের কেপিআই, কর্ণফুলী পেপার মিল এবং জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তায় তৈরি করা হলো, সেই তরহ এখানে জলবিদ্যুৎ তৈরির ক্ষেত্রে আমাদের একটু মতানৈক্য আছে। মতানৈক্য কি ছিল? এটা ইউএসএ প্রজেক্ট, মানে আমেরিকার নির্ধারিত প্রজেক্ট। এটা ছিল 5 বছর মেয়াদি। এখানে আমাদের যারা জনবসতিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করত, তাদের প্রায় 55,000 একর জমি এটা মানে ইনভলভ হয়ে যায়। তাদের জন্য একটা ক্ষতিপূরণ আমেরিকার একটা প্রজেক্ট থেকে প্রায় 5,90,00,000 টাকা ক্ষতিপূরণের জন্য দেওয়া হলো। তো 5,90,00,000 ক্ষতিপূরণের ভিতরে তৎকালীন কিন্তু পাকিস্তান সরকার ছিল, ক্ষতিপূরণ দিল ওখানে 25 লাখ দেওয়ার পরে তারা এই দেশ থেকে ইন্ডিয়াতে চলো, মানে পার্শ্ববর্তী কান্ট্রি। আমার সহ আলোচক, বিজ্ঞ আলোচক যেটা বারবার মেনশন করছেন, দ্যাট ইজ জিও পলিটিক্স। পার্শ্ববর্তী যাওয়ার করে আবার অনেক কিছু হয়তো সঠিক সময় দেওয়া হয়নি, সেখানে তাদের ভিতর তীব্র অসন্তোষ শুরু হয়ে গেছে। এখন 1973-তে সর্বপ্রথম ওখানে আর্মি গিয়েছে, তার আগ পর্যন্ত আর্মি পাঠানোর প্রয়োজন হয়নি। যখন 1973-তে ওখানে আর্মি পাঠানো হয়েছে, তখন এই পিসিএসের যে এমএন লারমা, উনি এটা পজিটিভলি নেন নাই। আর্মিকে কাউন্টার দেওয়ার জন্য উনি একটা শান্তি বাহিনী নাম দিয়ে পিসিজেএসের একটা অস্ত্র শাখা তৈরি করেছে। ওই অস্ত্র শাখার যে প্রধান তখন থেকে দায়িত্ব ছিল এমএন লারমা, যে আমাদের সন্তু লারমা, নট তার ছোট ভাই। আবার এই 1973 সালে দেখা গেছে যে ইন্টারনাল কনফ্লিক্টের মাঝখানে এমএন লারমা ওখান থেকে মারা গেল। ওনাদের একটা প্ল্যান ছিল, ওনাদের চাহিদা ছিল তৎকালীন সরকারের কাছে, এই দেশটা দুইটা দেশ হতে হবে, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে জুমল্যান্ড, জুম প্রদেশ। বাংলাদেশের রাজধানী হবে ঢাকা, জুমল্যান্ডের রাজধানী হবে রাঙামাটি। ইট ইজ টোটালি সুইসাইডাল, কারণ সংবিধান লঙ্ঘন করে আবার যে এটা করা, এটা কোনো প্রকার সম্ভব ছিল না। এখান থেকে আস্তে 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 সূত্রপাত হলো, গ্রাজুয়ালি আস্তে 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 আমরা এমনি করে আগাচ্ছি। বাট সেনাবাহিনী কখনোই তাদের ক্ষতি করতে চায়নি। ওইখানে উন্নয়নের অংশ হিসাবে, ওখানে নিরাপত্তার অংশ হিসাবে 1973 সাল থেকে সেনাবাহিনীকে ওখানে, সেই উন্নয়ন তো আমরা চোখে দেখছি। এখন দেখছি যে পাহাড়ি অঞ্চলে যে উন্নয়ন হচ্ছে, অন্যতম পর্যটন এলাকা হয়েছে। পাহাড়ি অঞ্চলের উন্নয়নের কথা যদি বলেন, আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করেছি, এখানে বন, লেক, ঝর্ণা এবং পাহাড়, 4টার সংমিশ্রণ, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আমরা আমাদের ভ্রমণের জন্য কোথায় যাই? মালয়েশিয়াতে হাইল্যান্ড বলে গ্যান্টিং হাইল্যান্ড, সেখানে আছে আমাদের ক্যাবল কার। আর নদীর জন্য আমরা কোথায় যাই? ওইখানে যে ইগল স্কোয়ার, আমাদের লঙ্কাই বে। তো এখানে একটার থেকে একটা কত দূরে, কিন্তু আমাদের এইখানে দুইটা একই জায়গা। আমরা ওয়ার্ল্ডের ফেমাস টুরিস্ট স্পট তৈরি করতে পারি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব আপনার কাছে যাব। মূলত ঘটনা শুরু হয় একটা চোর সন্দেহে একজনকে পিটুনি দেওয়ার, এবং তার মৃত্যুর পরে এই ঘটনা শুরু হয়। এবং কর্নেল শরীফউদ্দিন যেমনটি বলছিলেন, সেখানে গুজবের একটা বড় একটা ভূমিকা ছিল এই পুরোপুরি সহিংস হয়ে যাওয়ার ব্যাপারে। তা আপনি আশঙ্কা করছেন যে বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলে দেশকে একটা অশান্ত করে দেওয়ার একটা ষড়যন্ত্র আপনি সেখানে দেখছেন। এই ষড়যন্ত্রটা কেন মনে করছেন আপনি? আমি ষড়যন্ত্র দেখছি না, আমি বাস্তবিক কিছু ঘটনার
এবং যে পরিস্থিতি, ভূ রাজনীতি, ভূ অর্থনীতি এবং ভূ কৌশলগত অবস্থান, বৈশ্বিক এবং আঞ্চলিক যে সিচুয়েশন, সেগুলোর ভিত্তিতে একজন জিওপলিটিক্সের ছাত্র হিসেবে আমি এটা বলছি। এখানে কর্নেল সাহেব যেটা বললেন যে ইতিহাসের কথা, এগুলো খুবই প্রণিধানযোগ্য বিষয়। ব্রিটিশ কলোনিয়াল উপনিবেশবাদী যে উপনিবেশিক মানে শক্তি যারা, তারা যেসব রুলস করেছে তাদের সুবিধার জন্য, উপনিবেশকে আরও পাকাপোক্ত করার জন্য, সেগুলো স্বাধীন দেশে হতে পারে। মনে রাখতে হবে বাংলাদেশ একটা ইউনিটারি সিস্টেমের দেশ, এখানে দুই ধরনের সিস্টেম চলতে পারে না। ডেফিনেটলি এখানকার সব মানুষ, সেটা পাহাড়ি স্থানীয় হোক অথবা নতুন সেটলার হোক, তাদের দেশে রিসেটেল করেছে। কারণ যারা এখানকার ট্রাইবাল এথনিক গ্রুপস, তারা কিছুদিন আগে, 300 বছর আগে, 200 বছর আগে, 100 বছর আগে তারা পার্শ্ববর্তী এলাকা থেকে, দূরতম এলাকা থেকে এসেছে। এগুলো তো আমার বক্তব্য না। খোদ যে চাকমা একজন স্কলার মিস্টার অমরেন্দ্রলাল খিসা, প্রফেসর, তিনি এটা লিখেছেন ওরিয়েন্টাল জিওগ্রাফারের আর্টিকেল, যে তারা মাইগ্রেট করে এসেছে মেকং অববাহিকা, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনামের সেই এলাকা থেকে এসে 350-400 বছর আগে এখানে রিসেটেল করেছে। তো তারাও তো সেটলার। কুকিরা একটু আগে এসেছে, পার্শ্ববর্তী দেশ ত্রিপুরা থেকে এসেছে, তারপর মারমারা, রাখাইনরা এসেছে মিয়ানমার থেকে। তো এখানের মধ্যে অনেকগুলো গ্রুপস যারা কোনো একক জাতিসত্তা না। চাকমারা বুদ্ধিস্ট, তারপর হলো কি ত্রিপুরারা হিন্দু, তারপর প্রকৃতি পূজারী, তারপর এখানের মধ্যে বোম, তারপর মারমা, মুরং, এরা হলো কি খ্রিস্টানাইজড। তাদের ভাষা, তাদের হলো কি যে কালচারাল যেসব ট্রেডস এলিমেন্টস, সবগুলো আলাদা। তারপর তারা বললো যে জম্মু জাতি, জম্মু হতে পারে না। একাডেমিক্যালি বলেন বা প্র্যাকটিক্যালি, যে লেস দেন 2% অফ দ্য টোটাল পপুলেশন হিল পিপল, তারা জম প্র্যাকটিস করে না। তাহলে জম জাতি হবে কেমনে? এই যে গ্রুপ 13টা এখন মেজর, আরও ছোটো ছোটো আরও কিছু আছে, তাদের অনেকেই জম প্র্যাকটিস করে না। স্ল্যাশ অ্যান্ড বার্ন, এক জায়গায় কেটে নিয়ে তারপর সাফ করে কৃষিকাজ করে আবার চলে যায়, আবার চলে আসে। তো এখানের মধ্যে যে আমরা সেসেশনিজম আমাদের সিকিউরিটির জন্য থ্রেট। আচ্ছা, বাংলাদেশের সব জায়গায় যদি আমাদের সেনাবাহিনী যেতে পারে, সব জায়গায় ক্যান্টনমেন্ট বানাতে পারে, সেখানে নিরাপত্তার জন্য, তাদের নিরাপত্তা, সবার নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার জন্য, আমাদের যে সবরেইন টেরিটরি আছে তার নিরাপত্তার জন্য সেখানে অবশ্যই মিলিটারি থাকবে। সেখানের মধ্যে তাদের উন্নয়ন হবে। আমরা অবশ্যই খেয়াল রাখবো এখানে পাহাড়ি আর হলো কি সমতল থেকে যারা গিয়েছে সবাই বাংলাদেশি, কারোর প্রতি কোনো ডিসক্রিমিনেশন হবে না। সমতা, সাম্য, সম্প্রীতি, মমতা, ভালোবাসায় এক বাংলাদেশি জাতি হিসেবে আমরা ন্যাশন স্টেটে আমরা সবাই বিকশিত হব। সেখানের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি, হানাহানি, ডেপ্রিভেশন এগুলো থাকবে না। সবার অধিকার নিয়ে সবাই সাম্য সমতায় অধিকার নিয়ে বসবাস করবে, তাহলে এই ধরনের ঝামেলা হবে না। কর্নেল কাজী শরীফুদ্দিন, আপনাকে জানতে চাইবো যে পার্বত্য শান্তি চুক্তি নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু পার্বত্য শান্তি চুক্তি কেন পুরোপুরিভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না? দেখুন, 1000 মাইলের পদক্ষেপ একটা স্টেপ দিয়ে শুরু হয়। তো পার্বত্য শান্তি চুক্তি এটা নিয়ে বহুতবার বসা হয়েছে। লাস্টে যেটা আমরা দেখতে পাই যে আপনার 1997 সালের 2 ডিসেম্বর একটা শান্তি চুক্তি এসছে। তা আসার পরে যেটা বাংলাদেশ সরকার এবং যে সন্তুলার মা দুজনের মাঝখানে সাইন হয়েছে, এর ভিতর ম্যাক্সিমাম জিনিস কিন্তু তাদের সাকসেসফুল হয়ে গেছে। স্যার যেটা বললেন যে 1900 অ্যাক্ট কোনো আইন কেউ তৈরি করে তার নিজস্ব সুবিধার জন্য। আমাদের বাংলাদেশ কনস্টিটিউশন ইট ইজ প্রিপেয়ার্ড বাই বাঙালি এবং বাংলাদেশি। কারণ এই যে ব্রিটিশ অ্যাক্ট তৈরি করে গিয়েছিলেন 1900 সালে, ওইখানে যেটা বলছে সেটলার অমক তমক হ্যান ত্যান, সেটলারের কথা যদি আমরা বলি, আমি যেটা বললাম যে রাজা মাংসুই উনি 1418 সালে এসেছিলেন তৎকালীন বার্মার রেঙ্গুন থেকে। আই মিন হি ইজ অলসো সেটলার, অ্যান্ড উনি হচ্ছেন প্রথম চাকমা রাজা। তা এই যে আমাদের চাকমা যেটা বলছি, তারাও কিন্তু এখানে সেটলার। তো এখানে সেটলার আর নন সেটলারের কোনো ইস্যু নাই। যেমন আমাদের গ্রাজুয়ালি প্রথম 76, 78 যখন বিএনপি ক্ষমতা ছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান
তাদেরকে ডাকলেন। কাদেরকে ডাকলেন? চারু বিকাশ চাকমা, দেন জ্যোতিময় শান্তিময় দাওয়ান, বললেন আসেন আমরা এই বিস্তর এলাকাতে উন্নতি করি। 2বার 3বার 4বার চেষ্টা করার পর উনারা মিটিং আসলেন না। তারপর কি বললেন যে এখন ওই সময় বাংলাদেশের কিছু নদী ভাঙন এটা ওটা ছিল, বলে যে তোমরা ওখানে যাও, ওখানে গিয়ে ফার্স্ট হচ্ছে প্রত্যেকে তোমাদের 5 ডেসিমেল জমি দেওয়া হবে। সেকেন্ড থিং, প্রত্যেকে একটা হর্টিকালচারের মানুষ হবা। তা হর্টিকালচারের যদি প্রিপেয়ার করে, ইট ইজ মানে ন্যাশনাল ইন্টারেস্ট। সব কিছু মিলে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর আমি যেটা বলছি, স্যার আগেই বললেন যে আমের এই লেখক পপি দেবী থাপা, উনি পিআইবির গবেষক। ওনার লেখা বইটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির প্রেক্ষাপট। উনি বারবার বলছেন যে এখানে পার্মানেন্ট কেউ না, সবাই বাইরে থেকে আসছে। কখনো এটা হ্যান্ডওভার করা হয়েছে ইংরেজদের কাছে, কখনো ইংরেজ থেকে ব্রিটিশরা হ্যান্ডওভার করছে সাইকেলিক অর্ডারে। এখন 1970 সালে বা 1971 সালে বা 1973 সালে আমরা এসেছি। শান্তি বাহিনী কিন্তু সোকল শান্তি নাম দিয়েই আছে। তারা চরমভাবে, যেমন 1974 সালে 31শে মে বরকলে 107 জন বাঙালিকে তারা খুন করে, মানে বাংলাদেশ থেকে যারা ওখানে গিয়েছিল। 1975 সালে 21শে অক্টোবর এটা নিয়ে একটা মোটামুটি মিউচুয়াল কোঅর্ডিনেশন হয়। ওই তৎকালীন সময়ে বাংলাদেশ ভিজিট করতে এসেছিল ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী নরসিমা রাও। তা উনিও এখানে কিন্তু এটার ভিতরে ইনভলভ হয়েছিলেন। ইটস স্পিক্ট জিও পলিটিক্স এখানে ইনভলভ আছে। সো কার ইন্টারেস্ট বেশি? টাইম, ডিপ্লোম্যাট, ইনফরমেশন, মিলিটারি অ্যান্ড ইকোনমি। নর্মাল যত সেক্টর আমরা যাই কেন, ইকোনমি ইন্টারেস্ট কাদের বেশি? যেমন করে স্যার বললেন, আমরা আসবো। আমি যদি একটু এই পাহাড়ি এলাকায় শান্তিপূর্ণভাবে যেন সবাই বসবাস করতে পারে, যদি কোনো পরামর্শ থাকে 2 মিনিটের মধ্যে। ডেফিনেটলি এখানের মধ্যে আমাদের মূল কারণ, অশান্তির কারণটা খুঁজে বের করতে হবে। তাইলে বিচ্ছিন্নতাবাদ দমনের জন্য এরকম যে কোনো জায়গায় হোক, বাংলাদেশের মানে আমাদেরই অংশ, 1/10 অফ আওয়ার টোটাল সভরেন টেরিটরি বলছেন সবাই। তাইলে বাংলাদেশ থেকে বাংলাদেশে যে কোনো জায়গায় যাওয়া যায়, সেটেল করা যায়। আমাদের ওই এলাকায় আমাদের লোকজন গিয়েছে, তারাও আমাদের লোক, একই দেশের। সুতরাং সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক বাহিনী একটা সলিউশন, সঙ্গে সঙ্গে অর্থনীতি, তাদের দারিদ্র্য বিদূরণের জন্য সেখানে যে ট্যুরিজমকে বিকশিত করতে হবে, শিক্ষা নিয়ে যেতে হবে, সেখানের মধ্যে উপযুক্ত যে ফরেস্ট্রি সেটাকে বিকশিত করতে হবে। আর সারা আমার একটা সাজেশন হলো, এই ভূরাজনীতি ছাত্র হিসেবে, ইনএক্সেসিবল টেরেইন, সেখানের মধ্যে সহজে যাতে সবাই যাতায়াত করতে পারে। তারপর আমাদের ম্যানুভারিংয়ের প্রয়োজন হলে বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে, তারপর যারা ইনসার্জেন্টস তাদেরকে এই ঠেকাতে আমাদের সীমান্ত জুড়ে হিল ট্র্যাক্টসের টোটাল চিটাগাংয়েরই বা বাংলাদেশেরই সীমান্ত রাস্তা করতে হবে। এবং সেখানের মধ্যে ভালো করে আমাদের নিরাপত্তা বাহিনীগুলোর যে মানে ওয়েল প্লেসড এবং পার্মানেন্ট তাদের একটা ফুটহোল্ড স্ট্রং করতে হবে, সেখানে সাপ্লাই যাতে খুব মানে সহজে হতে পারে। আর তাছাড়া সেখানের মধ্যে যে বৈষম্য, তারপর একটা সেন্স অফ ইনসিকিউরিটি, সেগুলো বিতরণ করায় তাদের মধ্যে আস্থা অর্জন করতে হবে। জি, ধন্যবাদ। কর্নেল কাজী শরীফুদ্দিন, আপনার 2 মিনিটের মধ্যে। ধন্যবাদ। দেখুন, এটা আমাদের বাংলাদেশের একটা গর্বের স্থল। আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। অনুগ্রহপূর্বক প্রতিবেশী রাষ্ট্র জন্য আমাদের এখানে কোনো প্রকারের নাক না গলায়, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। 1 নাম্বার 2 হচ্ছে এটা আমাদের ন্যাশনাল ইকোনমিতে অনেক সাপোর্ট করে। এটা আমাদের ট্যুরিস্ট স্পট, যেখানে গত বছর 26,35,000 পর্যটক দেশি বিদেশি এই 3টা ডিস্ট্রিক্টে ভ্রমণ করেছে। এখান থেকে যে আমাদের যে ইনকাম হয়েছে, এটা আমার ন্যাশনাল গ্রিডে যোগ হয়েছে। সো এটার জন্য আমাদের যে সেনাবাহিনী ওখানে দায়িত্ব পালন করছে, তারা কিন্তু ওখানে মানবতার জীবনযাপন করছে। ওখানে তাই আমাদের সৈনিকদের কোনো ফ্যামিলি কোয়ার্টার নাই, তা তারা এখানে ভলেন্টারি ওখানে যায়নি। রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য, জনগণ এবং রাষ্ট্রের সুবিধার জন্য নিজস্ব সুখ সুবিধা ত্যাগ করে কিন্তু তারা ওখানে আছে। তো সে কারণে কারো ভাবার দরকার নাই যে আর্মি অনেক আনন্দে ওখানে দিন কাটাচ্ছে। তারা পবিত্র দায়িত্ব পালন করছে দেশপ্রেমিক শানে। সেনাবাহিনী তাদের পেশাদারিত্বের উৎকৃষ্ট জায়গা থেকে। তো এটা করার জন্য আমাদের দরকার সম্প্রীতি আসবে, মিউচুয়াল রেসপেক্ট, স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজের মাধ্যমে। দেশপ্রেমিক সকলে সহযোগিতায় হাত বাড়িয়ে এই সমস্যার সমাধান করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
দর্শক, দুই আলোচক যে প্রত্যাশাটা করলেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টা আমরা বাহারে শান্তি নিয়ে আসব এবং সেই শান্তিপূর্ণভাবেই আমরা সবসময় একসাথে বসবাস করব, এই আশাবাদ নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।